রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 1 বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন, 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায়। সেই 3 জন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। নর্থ ইস্ট নিউজ লিখেছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই 3 ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা, যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল। ভারতীয় পত্রিকাটি লিখেছে, আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা, তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না। নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন, দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন। সাবেক ওই মন্ত্রীর ভাষায়, দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন। সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে, তারা কমপক্ষে 2023 সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই 3 জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি, তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে 2 রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ। 2022 সালের 2 জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে, ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন, তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ-প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন, লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন। 2023 সালের এপ্রিল-মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন, ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিটস কার্লটন হোটেলে, কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন। ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, সেন্ট রেজিস হোটেল থেকে রিটস কার্লটন হোটেলের দূরত্বে গাড়িতে করে 20-30 মিনিট। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের নেতা আরও দাবি করেন, দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা। যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম, আমি দেখলাম মার্শা বার্নিকাট, যিনি 2015 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, একটি কক্ষ থেকে বের হচ্ছেন, যেখানে দরবেশ অবস্থান করছিলেন। আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি এড়িয়ে গেলেন। প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক, পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যায়। ওই আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে, সালমান এফ রহমানের সঙ্গে অন্তত 6 জন মার্কিনীর নিয়মিত যোগাযোগ ছিল। তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম, তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার, একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ, এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট। আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে। তার এই বক্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক। ওই মন্তব্য শেখ হাসিনার সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়িয়েছিল। ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না, এটা সচেতনভাবে করা হয়েছিল। সেই নেতার ভাষ্য, আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছেছিল, যা হয়তো অদৃশ্য কোনো শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল। ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের। এছাড়া 4 থেকে 5 লাখ কর্মী ও সমর্থককে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল।
নর্থ ইস্ট নিউজ লিখেছে, 30 জুলাই যখন ছাত্র আন্দোলন আরও তীব্র হওয়ার আভাস মিলল, সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহানাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন। বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেহানাকে। আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব পড়েছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর। আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে, যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন, শেখ রেহানা রোষে ফেটে পড়লেন। উপস্থিত নেতাদের বললেন, যা বলা হচ্ছে তাই করো। ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায়, যার ফলে ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায়। শেখ হাসিনার সরকার পতনের পর 1 বছর পেরিয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছেন সেই নেতা। পত্রিকাটি লিখেছে, আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 8 থেকে 10 জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর। নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে এই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি। আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন, ভারতও ওই সময় শেখ হাসিনার প্রতি নাখুশ ছিল, কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। আমেরিকা আরোপিত 50% শুল্ক যেন ভারতের জন্য এক কূটনৈতিক অগ্নিপরীক্ষা। ট্রাম্পের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দিল্লিকে শুধু অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেনি, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে শীর্ষ বৈঠকের মঞ্চে নরেন্দ্র মোদী দেখালেন এক ভিন্ন ছবি। চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে দাঁড়িয়ে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, ভারতকে একঘরে ভেবে ভুল করবেন না, দিল্লির হাতে বিকল্প আছে। আর সেই বিকল্পের ভিজুয়াল প্রদর্শনী ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ভারতের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হয়। এতদিন ভারত ছিল নীরব। মোদী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, পাল্টা শুল্ক আরোপেও যাননি। কিন্তু এই নীরবতার আড়ালে চলছিল এক কূটনৈতিক প্রস্তুতি। তিয়ানজিনের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তুতির প্রদর্শনী ঘটালেন মোদী, যেখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন আমেরিকা একা ভারতের নিয়তি ঠিক করবে না। চীন, রাশিয়া আর ভারতের সমন্বিত শক্তি ছোট করে দেখার সুযোগ নেই। 300 কোটি মানুষের দেশ, বৈশ্বিক অর্থনীতির চতুর্থাংশ আর পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক। এই ত্রয়ীকে এক মঞ্চে দাঁড় করিয়ে মোদী যেন ট্রাম্পকে দেখালেন, ভারত যখন চাইবে তখন অন্য জোটও গড়তে পারে। এটিই ছিল তার কূটনৈতিক আর্ট অব দ্য ডিল বার্তা। তবে দৃশ্যপট যতটা সুন্দর, বাস্তবতা ততটাই কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আকসাই চীন 2000 মাইল সীমান্ত জুড়ে বিতর্ক চলছে। আজও প্রায় 15,000 বর্গমাইল এলাকা চীনের দখলে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনে। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় জেট ভূপাতিত করেছে। ফলে চীনের সঙ্গে দাঁড়ানো ভারতের রাজনীতির জন্য একদিকে প্রয়োজনীয় কূটনীতি, অন্যদিকে অস্বস্তির কাঁটা। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $75 বিলিয়ন, সেখানে চীন ব্যয় করে প্রায় 250 বিলিয়ন। বার্ষিক গড়ে 7% হারে চীনের বাজেট বাড়ছে। পারমাণবিক অস্ত্রে চীনের ভান্ডার ভারতকে বহুগুণ ছাড়িয়ে গেছে। চীনের 3য় এয়ারক্রাফট ক্যারিয়ারও সমুদ্রে নামতে চলেছে। তুলনায় ভারত এখনো অনেক পিছিয়ে। এই বাস্তবতা দিল্লিকে বাধ্য করছে বিকল্প জোট খুঁজতে, কারণ একক শক্তিতে চীনের মোকাবিলা প্রায় অসম্ভব। শীতল যুদ্ধের সময় ভারত সোভিয়েত সম্পর্ক ছিল আস্থার প্রতীক। আজও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ভারতের ট্যাঙ্ক বাহিনী থেকে শুরু করে যুদ্ধবিমান সবই এসেছে মস্কোর কাছ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্কগুলোর দুর্বলতা ভারতীয় সেনাদের মনে প্রশ্ন তুলেছে, রাশিয়ার ভরসা কতটা স্থায়ী। ফলে পুরনো নির্ভরতার জায়গায় আজ এসেছে বাস্তববাদী শঙ্কা। 2005 সালে পারমাণবিক চুক্তি থেকে শুরু করে কোয়াড জোটে যোগদান সবই প্রমাণ করছে ভারতের দীর্ঘমেয়াদী ঝোঁক আসলে যুক্তরাষ্ট্রের দিকেই। ট্রাম্পের শুল্ক আরোপ এই সম্পর্ককে অস্থায়ীভাবে টানাপোড়েনে ফেললেও ভারতের জন্য নিরাপত্তা, প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে আমেরিকা অপরিহার্য। মোদীর প্রদর্শনী তাই এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, যাতে ট্রাম্প ভারতকে হেলাফেলা করার ভুল না করেন। মোদীর প্রকৃত বার্তা ছিল দ্বিমুখী। একদিকে তিনি দেখালেন ভারতের কূটনৈতিক বিকল্প আছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রদর্শনী তার প্রমাণ। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন ভারতের প্রকৃত নিরাপত্তার স্বার্থ এখনো আমেরিকার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোদীর খেলাটা ছিল চাপ প্রয়োগের, বিচ্ছেদের নয়। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষায় মোদীর ব্যক্তিগত সখ্যতাকে গুরুত্ব দেন।
কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলা যায় না। তাই একদিকে ট্রাম্পকে কূটনৈতিক চাপে রাখা, অন্যদিকে ভারতের বিকল্প শক্তি প্রদর্শন, এই ছিল মোদির কৌশল। তবে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনা স্পষ্ট। চীনকে ঠেকাতে আর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সঙ্গেই ভারতের অপরিহার্য ভরসা। পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি আকাশপথে কোথাও ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি সোমবার তার বিখ্যাত সাজোয়া ট্রেনে চড়ে বেইজিং অভিমুখে যাত্রা শুরু করেছেন, যা তার প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সূচনা করবে। বুধবার চীনের বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে তিনি চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন, যা ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। কিম জং উন সোমবার বিকালে পিয়ংইয়াং থেকে তার বিশেষ সাজোয়া ট্রেনে যাত্রা শুরু করেছেন। এই জলপাই সবুজ রঙের ট্রেনটি হলুদ দাগ দিয়ে চিহ্নিত এবং তায়াং হো নামে পরিচিত, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। ট্রেনটি সিনো উত্তর কোরিয়া মৈত্রী সেতু পার হয়ে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সাজোয়া ট্রেনটি প্রায় 90টি কামরা নিয়ে গঠিত। ট্রেনে একটি রেস্তোরাঁ কার রয়েছে, যেখানে ফরাসি ওয়াইন এবং তাজা লবস্টারের মতো উন্নত খাবার পরিবেশন করা হয়। ভারী সাজোয়া সুরক্ষার কারণে ট্রেনটি ধীরে চলে, মাত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, এবং পিয়ংইয়াং থেকে বেইজিং পৌঁছাতে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে। এই সফর 1959 সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ান নেতার চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। কিমের দাদা কিম ইল সুং 1959 সালে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট, যেহেতু তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন। কিমের ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য তার দাদা কিম ইল সুং থেকে শুরু হয়েছিল, যিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে ট্রেন সফর করেছিলেন। তার বাবা কিম জং ইলও উড়ার ভয়ের কারণে ট্রেনে ভ্রমণ পছন্দ করতেন। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কিম জং উন 8টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে 5টিতে তিনি এই সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন। সফরের ঠিক আগে কিম জং উন একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। KCN এর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া তাদের 5 বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়াল উৎপাদনে প্রবেশ করেছে। বুধবার 3 সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। চীন একে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে। 70 মিনিটের কুচকাওয়াজে হাজার হাজার সৈন্য, শতাধিক বিমান এবং শত শত ভূমিভিত্তিক অস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে চীনের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, J-20 স্টিলথ বিমান, ড্রোন এবং রোবট ফাইটার। এই অনুষ্ঠানে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার পুতিন, মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কিউবার মিগুয়েল দিয়াজ কানেল এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন যুদ্ধে পুতিনের ভূমিকার কারণে বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন। এই প্রথমবার কিম জং উন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসাথে একই অনুষ্ঠানে উপস্থিত হবেন। যদিও 3টি দেশ এখনো একটি স্পষ্ট ত্রিপক্ষীয় জোট গঠন করেনি, তবে তাদের একসাথে উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে। CIA এর প্রাক্তন বিশ্লেষক সু কিমের মতে, কিমের উপস্থিতি তার নিজের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি মার্কিন এবং চীনের মধ্যে জোটের ভারসাম্যেও প্রভাব ফেলবে। এই সফর কিমের 2019 সালের পর প্রথম চীন সফর এবং তার আন্তর্জাতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। পিয়ংইয়াং রাশিয়াকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে। বিনিময়ে পুতিন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারেন, যা উত্তর কোরিয়ার অস্ত্র ও মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ঐতিহাসিক সফর কেবল কিম জং উনের ব্যক্তিগত কূটনৈতিক অর্জনই নয়, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে চীন রাশিয়া উত্তর কোরিয়া অক্ষের উত্থানের একটি স্পষ্ট ইঙ্গিত, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করতে পারে। চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন করেছে এক বিশাল সামরিক শোভাযাত্রা। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে হতে যাওয়া এই মহড়া নিয়ে বিশ্বজুড়েই কৌতূহল, কিন্তু প্রতিবেশী তাইওয়ান এটিকে অতিরিক্ত অপচয় এবং রাজনৈতিক প্রচারণা বলে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মাত্র একদিনের শোভাযাত্রায় বেইজিং খরচ করেছে প্রায় $5 বিলিয়ন, যা তাইওয়ানের ভাষায় চীনের সামাজিক অর্থনৈতিক সংকটের প্রতি সম্পূর্ণ অবহেলার প্রতীক।
চীনের সরকারি বিবরণে বলা হয়, জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি, কিন্তু তাইওয়ানের দাবি একেবারেই উল্টো। তাদের মতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তৎকালীন রিপাবলিক অফ চায়না, যাদের সরকার পরে 1949 সালে দ্বীপে পালিয়ে আসে। তাই এই শোভাযাত্রা নিয়ে শুধু অর্থনৈতিক বিতর্ক নয়, বরং এক নতুন ইতিহাস যুদ্ধ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। তাইওয়ানের সরকারি হিসাব অনুযায়ী পুরো শোভাযাত্রায় ব্যয় দাঁড়াবে অন্তত 36 বিলিয়ন ইউয়ান বা প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। শুধু জ্বালানি ও সেনা মোতায়েনই খরচ ধরা হয়েছে 1 বিলিয়ন ইউয়ান। এমনকি আকাশ পরিষ্কার রাখার জন্য শিল্প কারখানা বন্ধ করে যে অর্থনৈতিক ক্ষতি হবে সেটিও যোগ করা হয়েছে এই হিসাবে। তাইওয়ানের চীন বিষয়ক নীতি নির্ধারক সংস্থার উপমন্ত্রী শেন ইউচুং কটাক্ষ করে বলেন, চীনের শ্রমবাজার, সামাজিক সংকট কিংবা অর্থনৈতিক সমস্যার দিকে নজর না দিয়ে বেইজিং দেখাচ্ছে সামরিক শক্তি। প্রশ্ন হলো, সাধারণ চীনারা এসব নিয়ে কি ভাবছে? তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সবসময় বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, চীন এই শোভাযাত্রার মাধ্যমে অতীতের ইতিহাসকে বিকৃত করছে এবং নিজেরা যুদ্ধের নায়ক সাজতে চাইছে। তবে তাইওয়ানের বিরোধী দল কুমিন্তাং এই প্রসঙ্গে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল নেতৃত্ব তাদের হাতে ছিল। তাই কেএমটি চেয়ারম্যান এরিক চু সরাসরি বলেছেন, কমিউনিস্টরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধের নেতৃত্ব ছিল রিপাবলিক অফ চায়নার। ইতিহাস পরিষ্কার, একে বিকৃত করা যাবে না। বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইপের সমালোচনাকে শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে তাইওয়ান জাপান বিরোধী যুদ্ধে কমিউনিস্টদের অবদান অস্বীকার করে ইতিহাসের প্রতি অবিচার করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো এই খরচের হিসাব নিয়ে কোনো মন্তব্য করেননি। চীন বারবার বলেছে তাইওয়ান তাদেরই ভূখণ্ড, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে পুনর্মিলন ঘটানো হবে। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক শাসন বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয় না। ফলে চীনের এই শোভাযাত্রা তাইপের কাছে কেবল ইতিহাসের বিতর্ক নয়, বরং প্রণালীর নিরাপত্তাকে আরও অস্থির করে তোলার একটি ইঙ্গিত। চীন বলছে এই আয়োজন তাদের যুদ্ধ জয়ের স্মৃতি রক্ষার উপায়, কিন্তু তাইওয়ানের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণা। খরচের অঙ্ক যতই প্রশ্ন তুলুক না কেন, বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপই তাইওয়ান প্রণালীর উত্তেজনা বাড়িয়ে তুলছে। ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ের হাতিয়ার। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। এই 2 দিনের সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা একসাথে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে এক নতুন শক্তিজোট গড়ে তোলার পরিকল্পনা আলোচনা করেছেন। Собственные платежно-расчетные и депозитарные инфраструктуры. পুতিন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পশ্চিমারা। তার দাবি, ইউক্রেন যুদ্ধের মূল কারণ রাশিয়ার আক্রমণ নয়, বরং পশ্চিমাদের সমর্থিত ইউক্রেনের অভ্যুত্থান। তিনি 2013-14 সালে ইউরোপপন্থী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, এই সংকট রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুরু হয়নি, বরং পশ্চিমা সমর্থিত ইউক্রেনের একটি অভ্যুত্থানের ফল। Полным ходом реализуется одобренная нами в прошлом году стратегия. রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করায় পশ্চিমার প্রচেষ্টায় যুদ্ধের মূল চালিকা শক্তি। তিনি বলেন, ইউক্রেন সমস্যার টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। Принимаемая сегодня в ее развитии профильная дорожная карта. গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে শান্তির পথ উন্মুক্তকারী হিসেবে বর্ণনা করেছেন পুতিন। যদিও 15 আগস্ট অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে পুতিন এটিকে ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেছেন। У нас одни корни, и все происходящее. চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পুতিনের মধ্যে গভীর সখ্যতা এই সম্মেলনে স্পষ্ট হয়েছে। শি জিনপিং শীতল যুদ্ধের মানসিকতার বিরোধিতা করে এশীয় সদস্যদের $28 কোটি সহায়তা ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের একটি ন্যায্য ও শৃঙ্খলাবদ্ধ বহুমেরু বিশ্ব গড়ে তুলতে হবে। Наша организация последовательно наращивает влияние в решении актуальных международных вопросов. 2001 সালে প্রতিষ্ঠিত এসিও এখন 10টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ। এই সংস্থাটি বিশ্বের মোট ভূখণ্ডের 24% এবং জনসংখ্যা 42% নিয়ন্ত্রণ করে। পুতিন এবং শি জিনপিং এই প্ল্যাটফর্মকে পুরাতন ইউরোকেন্দ্রিক এবং ইউরো আটলান্টিক মডেলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর প্রথমবার চীন সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোন আলাপে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। এটি দেখাচ্ছে যে ভারত বিশ্বমঞ্চে একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়।
कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले। ইউক্রেনের সেনাবাহিনীর মতে 2025 সালে রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ ব্যর্থ হয়েছে এবং তারা কোনো বড় ইউক্রেনের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। বছরের শুরু থেকে রাশিয়া প্রায় 2,10,000 সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। Значну частину вдалося збити, але не всі. এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিশ্বমঞ্চে নতুন একটি শক্তি জোট গড়ে উঠেছে যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। চীন ও রাশিয়ার নেতৃত্বে এই জোট ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে প্রত্যেক ভোটারের জন্য ভোটার আইডি বাধ্যতামূলক করা হবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রত্যেকটি ভোটের জন্য ভোটার আইডি আবশ্যক, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি এই বিষয়ে একটি নির্বাহী আদেশ দিচ্ছি। তিনি আরো বলেন, ডাকযোগে ভোট দেওয়া নেওয়া বন্ধ থাকবে, শুধুমাত্র যারা খুব অসুস্থ এবং অনেক দূরে বসবাসরত সামরিক সদস্যদের জন্য এই সুবিধা থাকবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন এবং এখনো দাবি করে যাচ্ছেন যে 2020 সালের নির্বাচনে তার পরাজয় ব্যাপক জালিয়াতির ফল। এছাড়া তিনি ও তার রিপাবলিকান সমর্থকেরা প্রায়ই এমন অভিযোগ তোলেন যে অনিবন্ধিত বিদেশিরা ব্যাপক হারে ভোট দেয়, যদিও এমন ঘটনার প্রমাণ খুবই কম এবং এটি আইনত অপরাধ। ট্রাম্প বহু বছর ধরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে কাগজের ব্যালট এবং হাতে গোনা পদ্ধতির পক্ষে কথা বলে আসছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং যন্ত্রের চেয়ে কম নির্ভরযোগ্য। চলতি আগস্ট মাসের শুরুতেও ট্রাম্প ঘোষণা দেন যে তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই ডাকযোগে ভোট ও ভোটিং মেশিন ব্যবহারের অবসান ঘটাতে নির্বাহী আদেশ জারি করবেন। যদিও যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা রাজ্যভিত্তিক হয়ে থাকে এবং প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আগামী 3 নভেম্বর 2026 সালের নির্বাচন হবে ট্রাম্পের ঘরোয়া ও বৈদেশিক নীতির উপর প্রথম জাতীয় জনমত যাচাই, যেহেতু তিনি জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। ডেমোক্রেটরা এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের রিপাবলিকানদের আধিপত্য ভাঙার চেষ্টা করবে যাতে ট্রাম্পের ঘরোয়া পরিকল্পনাগুলো আটকে দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, ইরান রেডিওর নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশের অন্যতম রাজনীতি বিশ্লেষক এবং লেখক জনাব গোলাম মাওলা রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাহাদাত, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে আমরা মূলত মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে একটু মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের যে 12 দিনের একটা যুদ্ধ হয়েছে, সেটা এখন থেমে আছে এবং অলিখিত একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আপনার কি মনে হয় যে আবারও কি যুদ্ধ হতে পারে? হতে পারে, যে কোনো সময় হতে পারে। এর কারণ হলো যে ওই জায়গা থেকে কেন্দ্র করে মানব জাতির ইতিহাসের যে যুদ্ধ, এটা সেই আমরা যেভাবে ইয়াজুজ মাজুজের কাহিনী শুনি, আমরা যেভাবে তালুত জালুতের কাহিনী শুনি, আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী জানি, রানী শিবার কাহিনী জানি, রানী বিলকিসের কাহিনী জানি, তারপরে আমরা নেপোলিয়নের কাহিনী জানি, তার আগে জুলিয়াস সিজারের কাহিনী জানি, এমনকি আলেকজান্ডার। মানে যত বিজেতা এবং যারাই মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করেছে, এই জায়গাটুকু অর্থাৎ জেরুজালেম, নাবলুস, হেবরন, পশ্চিম তীর, এই পুরো এলাকা মানে তাদেরকে দখল করতে হয়েছে। এটা একটা রাজনৈতিক এবং ভৌগোলিক গুরুত্ব আছে এবং এটার উপরে বিশ্ব রাজনীতি সবসময় নির্ভর করেছে। এর বাইরে ওখান থেকে গিয়ে আলেকজান্দ্রিয়া, মিশর, মানে আলেকজান্দ্রিয়া এবং মিশর, এই দুটোর যে গুরুত্ব, এবং আরও একটা অবাক করা ব্যাপার হলো ত্রিপলি। আমরা হয়তো লিবিয়াকে মনে করি না, যে এখানে বসে ভাবতে পারছি না, তো কিন্তু মধ্যপ্রাচ্যে ইয়ামেনের রাজধানী সানা, হাদ্রামউত, জেরুজালেম যেটা কথা বললাম, তারপরে দামেস্ক, এরপরে ত্রিপলি, মিশর, বাগদাদ। এটা আজকে নয়, ধরেন আজ থেকে 10,000 বছর আগে, তখন থেকেই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলোকে কর্তৃত্বে রাখার জন্য পৃথিবীর সকল পরাশক্তি সবসময়ই চেষ্টা করেছে। এই অঞ্চলটি হাজার হাজার বছর ধরে
ইরানের অধীন ছিল, আবার হাজার হাজার বছর ধরে মুসলমানদের অধীনে ছিল। তো কাজে এটা নিয়ে মুসলমানরা আবার সম্মিলিতভাবে চেষ্টা করবে, হয়তো ইরানের নেতৃত্বে, হয়তো মিশরের নেতৃত্বে, অর্থাৎ যেই খলিফাতুল মুসলিমিন হবে, অথবা ইসলামী জুরিসপ্রুডেন্সকে ধারণ করে এটা রাজনীতি করতে চাইবেন, অথবা ধরুন মধ্যপ্রাচ্যকে মূল ফান্ডামেন্টাল বেস ধরে ওখানকার রাজত্ব করতে চাইবেন, হোক তার সে উপাধি প্রেসিডেন্ট, ফেরাউন, খলিফা অথবা ধর্মীয় নেতা, ডাজ নট ম্যাটার, ওটা তাকে জয় করতেই হবে। আর প্রতিপক্ষ যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা, যারা ইউরোপে আছেন, ভূমধ্য সাগরের উল্টো দিকে আছেন তারা, সাইপ্রাসে যারা আছেন তারা, তুরস্কে যারা আছেন, আনাতোলিয়াতে যারা আছেন তারা, এমনকি রাশিয়াতে, এই যে 10,000 বছর ধরে ওখানে যা কিছু হয়েছে, এই জাতি গোষ্ঠীগুলো সবসময়ই সম্মিলিতভাবে ওটা নিয়ে যুদ্ধ করেছে, ফলে এটা থামবে না, এটা থামবে না। এটার উপরই রাজনীতি, এটার উপরই ভৌগোলিক রাজনীতি থাকবে। না, আমরা যেটা দেখি যে যদি ইসরায়েলের ইতিহাস লক্ষ্য করি, এর আগে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই সাম্প্রতিক সময় যে যুদ্ধটা হঠাৎ করে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি করলো আমেরিকা, তো সেক্ষেত্রে ইতিহাস বলে তো তারা প্রতারণা করেছে। যেমন আমরা যদি বলি হিজবুল্লাহর সাথে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হচ্ছে আক্রমণ করেছে, হামলা করেছে। তো সেক্ষেত্রে ইরানের ক্ষেত্রে কি এমনটা হতে পারে? এখানে আসলে ইরানের রাজনীতির যে আর্ট, এটা পশ্চিমারা এখনো বুঝতে পারেনি। আমি ইরানের এখন ইরান যা কিছু করছে, সারা দুনিয়া একদিকে আর ইরান একদিকে। তো ইরানের এই যে রাজনীতি, সারা পৃথিবীর সাথে লড়ার যে লড়াকু রাজনীতি, এটা ইরানিয়ানদের বা ইরানি যারা রাজনৈতিক নেতা বা মিলিটারি যারা জিনিয়াস, তাদের রক্তের মধ্যে হাজার হাজার বছর ধরে জেনেটিক্যালি এটা ইঞ্জিনিয়ার্ড হয়ে আছে, এবং এটা পৃথিবীর একেবারে শ্রেষ্ঠতম আর্য জাতিদের মধ্যে একটা জাতি। তো এই যে আর্য জাতি, এরা যে জাতি গঠনটা করেছে, এই জাতি থেকে যেভাবে দারায়ুস তৈরি হয়েছে, এই জাতি থেকে যেভাবে জার্কশেস তৈরি হয়েছে, এই জাতি থেকে যেভাবে সারগন তৈরি হয়েছে, সারগন দ্য গ্রেট তৈরি হয়েছে, জাতি থেকে যেভাবে সাইরাস দ্য গ্রেট তৈরি হয়েছে, এই জাতি থেকে নরসেওয়া নামক আল্লাহ রাসূলের জমানাতে সে বিখ্যাত শাসক তৈরি হয়েছে। তো এরকম শত শত নায়ক, মহানায়ক এই অঞ্চলে যারা পৃথিবীকে ডমিনেট করেছে, হোল পৃথিবী। এখন একটা সময় তো আমরা ইউরোপে খুব অল্প অংশকে গুরুত্বপূর্ণ মনে করতাম, এমনকি জুলিয়াস সিজারের জমানাতে, অর্থাৎ যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন ইংল্যান্ডের কোনো গুরুত্বই ছিল না, এটাকে কেউ দখল করতে চাইতো না, ওখানে কেউ বসবাস করতে চাইতো না। কিন্তু ওই সময়টাতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো শহর কসমোপলিটান ছিলেন। ইরানের অনেক শহর কসমোপলিটান নগরী ছিল, এই যেমন পার্সেপোলিস, আলেকজান্দ্রিয়া, বাগদাদ, তো এই সকল এলাকা, দামেস্ক, ইয়ামেনের রাজধানী সানা, জেরুজালেম, এমনকি মক্কা। তো ওখানে যে ধরনের অস্তিত্ব ছিল, নগর রাষ্ট্রের যে অস্তিত্ব ছিল, সমসাময়িক পৃথিবীতে এটা ইভেনকি বেজিংও ছিল না, চায়নাতেও ছিল না। তো কাজেই ওই এলাকার মানুষের যে ভাষা জ্ঞান, এখনো আরবি ভাষা, ফার্সি ভাষা, এই দুটো ভাষার যে সমৃদ্ধ মানে তাদের উচ্চারণ, তাদের অক্ষর, তাদের রিদম। যেমন আমাদের বাংলা কিন্তু খুব ভালো ভাষা, আমাদের বাংলার সঙ্গে কিন্তু ইরানিয়ান ভাষা এবং আরবি ভাষার একটা নিদারুণ মিল আছে। তো পৃথিবীতে যে কয়টি শ্রুতিমধুর ভাষা আছে, তার মধ্যে কিন্তু বাংলা ভাষা অন্যতম। তো এই যে বাংলা ভাষাকে আমরা শ্রুতিমধুর বলি, তো সেই দিক থেকে অ্যারাবিক এবং ইরানিয়ান যে ভাষা, এটার শ্রুতিমধুরতা অনেক অনেক বেশি। এখন ইরানি সঙ্গীত যদি কেউ শোনে, ইরানি যে উচ্চাঙ্গ সঙ্গীত এবং সেটা যে ক্লাসিক মিউজিক যেটা ভারতে চলে এসেছে, ওই মিউজিকই এখনো পর্যন্ত পৃথিবীকে ডমিনেট করে। আপনি যদি রেজা লুৎফির সেই মিউজিক শোনেন, আর পণ্ডিত রবিশঙ্করের মিউজিক শোনেন, আলাউদ্দিন খাঁর মিউজিক শোনেন, আপনি খুব বেশি ডিফার করতে পারবেন না। এবং ওই মিউজিকটাই আফগানিস্তানে এসছে, যে এটার প্রাচীন নাম ছিল ব্যাকটেরিয়া। তো ইরান থেকে পাড়ি দিয়ে আফগানিস্তান,
প্রাচীন ব্যাকটেরিয়া যখন আলেকজান্ডার আক্রমণ করে তখন ওটার নাম ছিল ব্যাকটেরিয়া, আফগানিস্তানের নাম। সেই কালচারটাই আবার হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে চলে আসছে পাঞ্জাবে, পাঞ্জাব থেকে গেছে ভারতে, পানিপথ পার হয়ে ভারতে, ভারত থেকে দিল্লি, দিল্লি থেকে ঘুরে ফিরে আবার এই যে বাংলায় চলে এসেছে। এভাবে আসলে সংস্কৃতি ঘুরে ঘুরে এখানে চলে আসে। তো এরকম একটা স্ট্রং সংস্কৃতি, সেই স্ট্রং সংস্কৃতি তার সঙ্গে সঙ্গে তাদের খাবার, ফুড হ্যাবিট, একটা ভালো একটা মানুষ মন্দ খাবার খাচ্ছে, তার চিন্তা চেতনা, পোশাক পরিচ্ছদ মন্দ হয়ে যাবে। তো ইরানিয়ান যে খাওয়া, তাদের যে হাজার বছরের যে খাদ্যের অভ্যাস, তাদের যে পোশাক, তাদের যে প্রকৃতি এবং পরিবেশ, ওটার কারণে তাদের বুদ্ধি, ব্রেনের যে গঠন হাজার বছর ধরে চলে আসছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠী পায়নি। ইরানিয়ান নারীরা, ইরানিয়ান পুরুষরা, তাদের যে অ্যাভারেজ বিউটি, পৃথিবীর অন্য কোনো জাতির অ্যাভারেজ বিউটি এরকম নেই। তাদের যে অ্যাভারেজ সাহস, তাদের যে শক্তি, যে শক্তির সঙ্গে আলেকজান্ডার টিকারি, যে শক্তির সঙ্গে মানে ওখানে খাওরাজান পর্যন্ত যেতে পেরেছিল চেঙ্গিস খা, কিন্তু ইরানে সে ঢুকতে সাহস পায়নি। হালাকু খান বাগদাদ দখল করার পর ইরানে গিয়ে সে মুসলমান হতে বাধ্য হয়ে গিয়েছিল এবং সে ইরানিয়ান হয়ে যেতে পেরেছিল। এবং ইরানের যে বিখ্যাত ইলখানি বংশ, তারা বহুদিন শাসন করেছে, সেটা এই হালাকু খানের বংশ থেকে সেখানে এসেছে। বলে ইরান এরকম একটা শহর, নগর, বন্দর, দেশ, কৃষ্টি, কালচার, তো ওখানে কেউ জয় করতে পারেনি। আর যারা ওখানে গিয়েছে তারা ইরানিয়ান হয়ে গিয়েছে, তারা মনে করেছে তাদের নিজস্ব সত্তা বাদ দিয়ে ইরানিয়ান হতে হবে। ফলে এই ইরানিয়ানদের সঙ্গে মিলিটারি প্র্যাকটিস আধুনিক যুগে, তারপরে কৌশল, এটা অবলম্বন করা পশ্চিমাদের পক্ষে সম্ভব নয়। তাদের যেটা আছে সেটা অনেকটা ইরানিয়ার জন্য আপনি যদি মলম বলেন বা রাতারাতি আপনি একটা তীর বলেন, যেটা খুব সাময়িক আঘাত করে, কিন্তু ইরানিয়ানদের মস্তিষ্ক এবং মনোবলকে ভেঙে দেওয়ার মতো শক্তি হয়নি। আমেরিকার আধুনিক আমেরিকার ইতিহাসে যদি বলা হয় তাদের সবচাইতে পাওয়ারফুল অ্যান্ড গ্লোরিয়াস টাইম যেটা ছিল, যদি পিসফুল টাইম ধরেন, সেটা জিমি কার্টারের সময়। তো জিমি কার্টারের সময় পিসফুল টাইম, আর পাওয়ার, অ্যাসেট অ্যান্ড ওয়েলথ সেটা হলো রোনাল্ড রিগানের সময়। এই দুটো সময়ে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের সাথে লড়াই করার চেষ্টা করেছে, ইনক্লুডিং মার্গারেট থ্যাচারকে নিয়ে। তারা পারেনি। ওই সময়তে কন্ট্রাক্ট কেলেঙ্কারি, ওই সময়তে যা কিছু, ওই সময়তে ইরানের যে হোস্টেস কেলেঙ্কারি, এবং ওই সময়তে ইরান দূতাবাসের, মার্কিন দূতাবাসের আক্রমণ, তাদেরকে জিম্মি করা এবং ইরানের কাছে নাকে খত দিয়ে টাকা পরিশোধ করে তাদের ডলার ছেড়ে দিয়ে জিম্মিদেরকে উদ্ধার করা, এই জিনিসগুলো হয়তো এখন যারা আছে তারা ওইভাবে মূল্যায়ন করে না। তারা মনে করে যে হয়তো ইরান দুর্বল হয়ে গেছে, আমরা শক্তিশালী হয়ে। কিন্তু এবার যেটা হলো, এবারও কিন্তু সেই নাকে খত দিয়ে কিন্তু তড়ি ঘড়ি করে একটা যুদ্ধবিরতি, ওটাই বলছি। ফলে ইরানের এই যে অগ্রগতি যেটা হলো এই মিলিটারি সেক্টরে, এটা বিশ্ব দেখেনি। এই সময়টাতে আমরা তাদের যে মিলিটারি কৌশলগুলো দেখেছি, তাদের ধৈর্যগুলো দেখেছি, তাদের ইফেক্টনেসগুলো দেখেছি, তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে রাখা এবং শত্রুর ক্ষয়ক্ষতিকে বিশ্বের সামনে তুলে ধরার যে দক্ষতা দেখেছি সীমিত পরিসরে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্ব রাজনীতিতে তারা যেভাবে একটা সিমেন্টেড বন্ধুত্ব তৈরি করে ফেলেছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, তো এমনকি ভারতের সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এটা সমসাময়িক যুগে দ্বিতীয় কোনো রাষ্ট্রকে আপনি দেখাতে পারবেন। এবং উত্তর কোরিয়া আর কিছুদিন যুদ্ধ চললে এই যুদ্ধে রাশিয়া জড়িয়ে যেতে, উত্তর কোরিয়া জড়িয়ে যেতে, তুরস্ক তাকে জড়াতে হতোই, দেয়ার ওয়াজ নো ওয়ে। তো এটা একটা বিশ্বযুদ্ধ হয়ে যেত। তো সেখান থেকে আসলে পশ্চিমের নাকে খত দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো যার জন্য তারা সেখান থেকে রণের ভঙ্গ দিয়েছে, কিন্তু তারা সে অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, ইরানও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। আগামীতে ইরানের তো তারা দখল না, কিন্তু এই যে ইসরায়েল রাষ্ট্রের যে অস্তিত্ব, সেটা থাকবে কি থাকবে না, এটা সময় না আসলে বলা যাবে। আচ্ছা, আমরা সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আমাদের অনেক তরুণ প্রজন্ম আছে যারা আসলে ইসরায়েলের যে রাষ্ট্রের জন্মটা সেটা আসলে জানে না। যা সাধারণত যে ফিলিস্তিন যে দখল করে তারা এই প্রায় 7 দশকের মতো সময় আস্তে আস্তে করে সেই রাষ্ট্রটা তারা তৈরি করছে আর কি। এই রাষ্ট্রটা গড়ে ওঠার যে পেছনে যে ইতিহাস, আমরা সেটা আপনার কাছে জানতে চাই। প্রথমত ইতিহাস তো খুব লম্বা ইতিহাস। এখানে যেটা মনে হলো যে প্রথম মহাযুদ্ধের পর যে সম্পদ, সারা পৃথিবীর যে সম্পদ, দ্যাট ওয়াজ নট দ্য গোল্ড, দ্যাট ওয়াজ দ্য পেট্রোলিয়াম। তো সেই পেট্রোলিয়ামটা এটা বলা হয় মধ্যপ্রাচ্য। সেই মধ্যপ্রাচ্যে তারা একটা বিস্ফোরা তৈরি করতে চাচ্ছিল। সেই বিস্ফোরণটা তৈরি করার জন্য
কেউ যদি জানতে চায় তবে হিস্ট্রি অফ লরেন্স অফ অ্যারাবিয়া সিনেমাটা রয়েছে, সেই লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী জানতে হবে। এবং ওটা মুসলমানদের যখন অধিকারে ছিল উসমানীয় খিলাফতের জামানাতে, অর্থাৎ যখন প্রথম সেলিম, সম্রাট প্রথম সেলিম উসমানীয় খলিফা, তিনি যখন বাগদাদ দখল করলেন, তো এরপর থেকে এই মক্কা, মদিনা এবং জেরুজালেম এই তিনটি শহর মুসলমানদের অধীনে চলে আসে কন্টিনিউয়াসলি। এর আগে মুসলমানদের ছিল সালাউদ্দিন আইয়ুবী, মানে ক্রুসেডে জয়লাভ করার পর থেকে মুসলমানদের ছিল, কিন্তু ওই পুরো অঞ্চলে একক কর্তৃত্ব ছিল না। একক কর্তৃত্ব যেটা আছে সুলতান সেলিম, অর্থাৎ যে আমরা যে মহামতি সুলতান সুলাইমানের সুলতান নাম জানি, তার বাবার জামানাতে এই অঞ্চলটি চলে আসে এবং এটা একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সেই উসমানীয় খেলাফতের অধীনে দখল এলাকা থাকে। এবং তখন মিশর, ইরাক, বাগদাদ এবং জর্ডান, এরপরে এই যে জেরুজালেম থেকে মক্কা এবং মদিনা, এই পুরো এলাকাটাতে তখন মিশরের শরীফ ছিলেন মোহাম্মদ আলী। তো একটা রেল লাইন তারা চালু করেছিল ওই জমানাতে, যেটাকে ট্রান্স জর্ডান রেল লাইন বলা হয়। এত বড় বিগ প্রজেক্ট, এমনকি যে মিশরের যে সুয়েজ খালের প্রজেক্ট বলি, সেটার চেয়ে অনেক বড় প্রজেক্ট। তো ওই অঞ্চলটাকে উসমানীয়রা এমনভাবে ডেভেলপ করেছিল এবং ওখান থেকে যে রেভিনিউ আসতো, দ্যাট ওয়াজ দ্য ব্যাকবোন অফ উসমানীয় ডাইনেস্টি। ওটাকে ইংল্যান্ড এবং ফ্রান্স ধ্বংস করতে চায়। ইংল্যান্ড এবং ফ্রান্স সেটাকে ধ্বংস করার জন্য পরে দেখলো যে এখানে শুধুমাত্র যেটা সম্ভব সেটি হলো গোত্রদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া। তখন তারা, মক্কার গভর্নর ছিল শরীফ হুসাইন, তারা এই শরীফ হুসাইনের পরিবারকে তারা টার্গেট করলো, পশ্চিমারা। এবং এখানে ব্রিটিশ MI6 গোয়েন্দা কর্নেল লরেন্স তাকে নিয়োগ করা হলো। তো তিনি দীর্ঘদিন ওখানকার যতগুলো গোত্র, যেমন যেটাকে জাজিরাতুল আরব বলা হয়, এটার দুটি অংশ, একটা হলো আজকের যে নজদ আর এটা হলো হাই। তো নজদ হলো রিয়াদের এই এলাকাটা, যেখানে এই ইবনে সৌদ পরিবার বসবাস করে। তো ওখানে তারা এই ইবনে সৌদ পরিবারকে রিক্রুট করে। নজ থেকে পার হয়ে এসে হাইলে যে পরিবারটি রাজত্ব করত সেটা নাম হলো আব্দুর রশিদ দস্তামের পরিবার। এই পরিবারটিকে তারা টার্গেট করলো। এখান থেকে তারা এগিয়ে আসলো হলো আমাদের এই মক্কা এবং মদিনা, ঠিক আছে, যেটাকে বলা হয় হেজাজ। মক্কা, মদিনা, ইয়ামেন, হেজাজের এই এলাকাটা একেবারে ইয়ামেনের হাদ্রামৌত পর্যন্ত এলাকা, দ্যাট ওয়াজ এ ওয়ান ট্রাফিক রুট। এই অঞ্চলটি এবং তার সঙ্গে সঙ্গে জেরুজালেম, এই পুরো এলাকাটা শাসন করতেন হলো এই যাকে বলা হয় যে বাদশাহ, এখন যে বাদশাহ আব্দুল, এই যে জর্ডানের বাদশাহ, এই পরিবার। তো এই পরিবারের যে কর্তা ব্যক্তি, তাকে তারা টার্গেট করলো। টার্গেট করার পরে ওই যখন যুদ্ধ শুরু হলো, অথবা মহাযুদ্ধ, তখন এই পরিবারটি মক্কার যে গভর্নর শরীফ হুসাইন ওয়াজ এ গভর্নর। তো সেই শরীফ হুসাইন তার সঙ্গে চুক্তি হলো যে আমরা তোমাকে স্বাধীনতা দেব, তোমার যে দুই ছেলে, একজনকে ইরাকের বাদশাহ বানাবো, ওই অঞ্চল মিশর সহ এলাকা শাসন করে জেরুজালেম সহ, আর এক ছেলের হাতে আমরা সিরিয়া দিয়ে দেবো। সিরিয়া দিয়ে তুমি স্বাধীনভাবে, তোমার আর চাকর থাকার দরকারে স্বাধীনভাবে করো। উনি এই লোভের মধ্যে কিন্তু প্রথম মহাযুদ্ধের পরে যেটা হলো, ওরা ফ্রান্সের ভাগে পড়লো সিরিয়া। সিরিয়া ফ্রান্সের ভাগে পড়লো। আর ওই যে বিখ্যাত যে কাসাবলাঙ্কা, হ্যাঁ, সেই কাসাবলাঙ্কা সিরিয়া ওর মানে ফ্রান্সের ভাগে পড়লো। ওরা এটা বিক্রি করে দিল ব্রিটিশদের কাছে। আর আমেরিকার ভাগে পড়লো এই জেরুজালেম। তারা এটা বিক্রি করে দিল ব্রিটিশদের কাছে। আর ব্রিটিশরা শরীফ হুসেনকে প্রথমে করলো কি, তাদেরকে আত্মীয় ইরাকে কয়দিনের জন্য বসালো, এরপর তাকে পদচ্যুত করলো, আর তাকে পশ্চিম তীরে এই জর্ডান এখানে বললো তুমি একটা ছোট রাষ্ট্র নিয়ে থাকো। তো সে সব হারালো। তো সব হারানোর পরে মুসলমানরা খুব বিক্ষুব্ধ হয়ে গেল যে এই বেঈমান এই শরীফ হুসেন যখন একদিন জেরুজালেমের মসজিদে নামাজ পড়তেছিল, তখন তাকে এই পেটের মধ্যে চাকু ঢুকাইয়া তাকে মেরে ফেললো। এই শরীফ হুসেন হলো ওই যে জর্ডানের বাসা হোসেন ছিল, এই যে এখন আবদুল্লাহর দাদা, হোসেনের হলো দাদা আর শরীফ হোসেন। তো ওখান থেকে আসলে এই প্রথম ডিরেক্টটা শুরু হলো। এরপরে এই জায়গাতে যারা মুসলমান বসবাস করতো তারা খুব প্ল্যান করলো যে এটা প্রথম মহাযুদ্ধ শেষ হলো 1930-32-33 সালে। 1930-32-33 থেকে 35 সন পর্যন্ত, এই 15 বছর পর্যন্ত তারা
ইহুদিরা চক্রান্ত করলো, এই এলাকার ভূমি কেনা শুরু করলো মুসলমানদের কাছ থেকে। তারা এই ভূমি কিনে এখানে এসে বসবাস শুরু করলো। এনিওয়ান ক্যান ডু, এখন তো বাংলাদেশে যে কোনো ইহুদি এসে ভূমি কিনতে পারে। এইভাবে তারা ভূমি কিনলো। ভূমি কিনে মোটামুটি একটা পার্সেন্টেজে তারা চলে আসলো যে ওখানে প্রচুর সংখ্যক ইহুদি বসবাস শুরু করলো, যেটা হযরত উমরের জামানাতে কিন্তু আউট হয়ে গিয়েছিল। কুশটের সময় ওখানে সংখ্যাধিক রাজত্ব ছিল কিন্তু খ্রিস্টানদের, নট ইহুদিদের। ইহুদিরা প্রথম হজরতদের পরে এখানে এসে বসতি স্থাপন করে পশ্চিমাদের চক্রান্ত রয়েছে, এবং ব্রিটিশ এর ওই যে ললেজ অফ অ্যারাবের যে মাস্টার প্ল্যান অনুযায়ী। এরপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেন জয়লাভ করলো, তখন এই অঞ্চলটির যে ডমিনিয়ন পাওয়ার এটা ব্রিটিশদেরকে দেওয়া হলো, এবং ব্রিটিশ সিদ্ধান্ত নিল যে এখানে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, এবং ওই প্রথম এখানে তারা একটা গোল্ডমায়ারের নেতৃত্বে এটা প্রথম এখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। তো রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত করলো, মুসলমানরা রাগ হয়ে গেল, যুদ্ধ হলো, পরপর 3টা যুদ্ধ হলো। কিন্তু এই যুদ্ধ মুসলমানদের মধ্যে তখন প্রযুক্তি ছিল না, সবে মাত্র ধনী হয়েছে, তাদের টাকা আছে, কিন্তু কিছু নেই। পরে একটার পর একটা যুদ্ধে তারা কিন্তু পরাজিত করে থাকলো। এইভাবে এই রাষ্ট্রটি নিয়ে দেখা গেল পশ্চিমাদের একটা ইজ্জত কা সওয়াল হয়ে গেল। এখন তারা পশ্চিমা তাদের সমস্ত প্রযুক্তি যা কিছু আছে সব এখানে বিনিয়োগ করা শুরু করলো। আর অন্যদিকে যেটা আছে ইহুদি জাতি, ইরানদের যেভাবে একটা জাতিসত্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মানে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন টিল নাও, এখন পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, শাস্তি দেবেনও, আগামীতেও শাস্তি দিবেন, কিন্তু তাদের উপর থেকে নিয়ামত কখনো উঠিয়ে নেয়নি। তাদেরকে 4-5টি নিয়ামত অবারিত দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, নবী দিয়েছেন। এখন আপনি বলা হয় 2,24,000 পয়গম্বর। তো 2,24,000 পয়গম্বরের মধ্যে 24-25 জন পয়গম্বর সেটা বনী ইসরাইলের বাইরে ছিল, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে তো এটা শুরু হলো। হযরত ইয়াকুব মানে হযরত ইসহাক আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো ইসহাক আলাইহিস সালামের জমানা থেকে তার ছেলে ইয়াকুব, যার অন্য নাম ছিল ইসরাইল, এর বংশ, এর সবচেয়ে বড় নবী, প্রথম যে বড় নবী যেখান থেকে শুরু হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওখান থেকে বনী ইসরাইল সম্প্রদায়, ওখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের জমানার আগ পর্যন্ত যত নবী সবই তাদের। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী, এরা বেশিরভাগই ওনারা 150, 200, 500, 1000, 1500, 3000 এরকম বছর পর্যন্ত আয়ু পেতেন। তাহলে ওই আমলে হযরত আদম আলাইহিস সালাম থেকে বড় জোর 10-12 জন নবী আছে, এবং আমরা তাদের নাম জানি, খুব অল্প, সবার নামই আমি জানি। তো একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10-12 জন বা 15 জন নবী, আর এর বাইরে 2 জন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম। বাকি 2,24,000 পয়গম্বর কাদের? সবই তো ওদের। আচ্ছা, সুদীর্ঘ সময় ধরে, লংগেস্ট টাইম, মোর দ্যান 10,000 ইয়ার্স, তারা ওই জেরুজালেমকে কেন্দ্র করে সারা পৃথিবী শাসন করেছে, মানে এশিয়া শাসন করেছে। এবং ওই যে ওই আগে যে চীনের সাথে সিল্ক রুট, মানে তাদের সরাসরি শাসন ছিল। এবং আমরা যেটা দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের জমানার যে শাসন ব্যবস্থা, সেটাকে তো ধরে নেওয়া হয় যে তাদের আজকের জমানার মতো হয়তো তাদের প্লেনও ছিল, মানে আমরা এখন ম্যাজিক কার্পেট বলি বা তাদের সিংহাসনকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলি, বাট এটা হয়তো একটা গল্পের মতো। কিন্তু যদি ওই ঘটনা সত্য হয়, তো এটা হচ্ছে জাস্ট আজকের জমানার মতো তাদের কমিউনিকেশন ছিল। তো এই যে তাদের রাজত্ব, এটা তো আল্লাহ তাদেরকে দিয়েছে। থাকলেও তাদের মেধা, খরচ হলো তাদের সম্পদ। তো এটাও জেনেটিক্যালি ইহুদিদের মধ্যে ঢুকে গেছে। ফলে একজন ইহুদি পৃথিবীর যেখানে ঢুকেছে ওখানে সে রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে, ওখানে সে সাম্রাজ্য, অর্থনৈতিক সাম্রাজ্য, এবং ওখানকার ব্যাংকিং ব্যবস্থা, মানে মুসলমানরা সারা দুনিয়া শাসন করেছে। আব্বাসীয়দের যখন রাজ করছে টাকা টান করতো, মুঘলদের টাকা টান পড়তো, তারপরে উমাইয়াদের টাকা টান পড়তো, সব টাকা কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমটা সবসময় ইহুদিদের ছিল। যেটা এখন এই যে মার্কিন যে ফেডারেল রিজার্ভ বলা হয়, যেটাকে আমরা ব্যাংক অফ আমেরিকা বলি, ইটস এ প্রাইভেট ব্যাংক। এবং এই যে ডলারের মালিক, যারা ডলার ছাপায়, ইটস এ ব্যাংক অফ আমেরিকা। এটার মালিকানা কারা? ইহুদিরা, ইহুদি পরিবার, একটা ইহুদি পরিবার। তো এই কারণে কি হলো, তারা যে পশ্চিমা সাহায্য এবং সহযোগিতা পেয়েছে, যেই সহযোগিতা পেলে অন্য একটা জাতিক গোষ্ঠীর সফলতা পেতে হয়তো 100 বছর লাগতো, এটা দ্রুত তারা 10 বছরের মধ্যে তারা করে ফেলেছে। ফলে এই তাদের যে শক্তিমত্তা, এই শক্তিমত্তাকে অস্বীকার করা যাবে না, এবং ইরান সেটা জানে। এবং মুসলমানরা যা 2বার করে এদের কাছ থেকে দখল করেছে, হযরত উমরের জামানাতে, আর একটা হলো এই যে সালাউদ্দিন আইয়ুবীর জামানাতে, 2বারই কিন্তু খ্রিস্টানদের কাছ থেকেই
নগর দখল করা হয়েছে ইহুদিদের কাছ থেকে নয়, কিন্তু ইহুদিরা যখন এই ক্ষমতা ছিল তখন তারা ছিল অজেয় শক্তি এবং তাদেরকে তাড়িয়েছে খ্রিস্টানরা। এই জন্য প্রথম দিকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে শত্রুতা ছিল, মুসলমানদের সাথে ছিল না। তখন ইহুদিদেরকে সারা দুনিয়াতে কিন্তু মুসলমানরা আশ্রয় দিয়েছিল। তবে আমরা এবার একটু গাজা প্রসঙ্গে আসতে চাই। আসলে আমরা দেখেছি গত 2 বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের যে আগ্রাসন, যে বর্বরতা সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে আর কি। তো অতি সম্প্রতি আমরা দেখলাম যে সেখানে যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে সাহায্য দেওয়ার জন্য তারা সাহায্য নেওয়ার জন্য গিয়েছে, কিন্তু সেখানেও ইসরায়েলি আক্রমণ করেছে আর কি। এই বিষয়টাকে আপনি কি প্রথমে যদি আপনি আবেগের জায়গা থেকে দেখেন, দেয়ার আওয়ার মুসলিম ব্রাদার, তারা অসহায়, তারা মজলুম, এটা যদি ধরেন তাহলে তো কিছু বলার নেই। কিন্তু আপনি যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে ইরাকের লোক, কুফার লোক, কারবালার লোক, নাজাফের লোক, আর এই যে গাজা এবং পশ্চিম তীরের লোক, সেটা খুবই চঞ্চল চিত্তের লোক। তবে হয় কি, আমরা যে টাইমটা দেখি, আমরা টাইমটাকে 20 বছর, 30 বছর, 40 বছর দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীটাকে কোনো টাইম ফ্রেমে রাখেন না। তিনি সমস্ত কিছু দেখেন। তিনি একটা জাতিগোষ্ঠীকে পুরস্কৃত করেন এবং শাস্তি দেন, ওটার একটা মানে যাকে বলা হয় ইতিহাস আছে। সমস্ত মুসলমান বিশ্ব, ইরান বলেন, মানে তারপরে শেষে মিশরের যে নাসের বলেন, সবাই মিলে কিন্তু তাদেরকে সাহায্য করে চেষ্টা করার পর ইয়াসির আরাফাতের মাধ্যমে এই একটা ফিলিস্তিনি রাষ্ট্র কায়েম করার তারা চেষ্টা করা হয়েছে। কিন্তু এই ফিলিস্তিনি রাষ্ট্রের যে দুটো অংশ, পশ্চিম তীর এবং গাজা, এই যে দুটো হয়ে গেল এবং হামাস তৈরি হয়ে গেল, হামাসের সঙ্গে সঙ্গে অন্যান্য হিজবুল্লাহ তৈরি হয়ে গেল, এই হুতি তৈরি হয়ে গেল, এই জিনিসগুলোর পিছনে এরকম একটা রাজনীতি আছে। সেই রাজনীতির মধ্যে সামহাও ইরান জড়িয়ে পড়েছে। ইরান হ্যাজ নো ওয়ে। ফলে এখানে যে সংগঠনগুলো কর্মকাণ্ড চালায়, যার দায় দায়িত্ব ইরানকে নিতে হচ্ছে, কিন্তু সব কাজ ইরানের বুদ্ধিমতো করা হচ্ছে তা না, আই ডু নট থিঙ্ক সো। কারণ ইরানের এইগুলোর সাথে জড়ানো ছাড়া ইরানের পলিটিক্যালি কোনো ওয়ে নাই, এই মুহূর্তে তাকে জড়াতে হচ্ছে। তা আমি মনে করি যে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ এখানে যারা আছি, আমরা শুধু এখানে বসে আবেগ প্রকাশ করতে পারছি, দূর থেকে দেখছি, বাট এখানে যারা সরাসরি জড়িত আছেন, ইসরায়েলে যারা জড়িত, আমেরিকা যারা জড়িত, ইরানে যারা জড়িত, তাদের চিন্তা চেতনা, মিলিটারি প্র্যাকটিস এত এত হাই মার্গের, উচ্চ মার্গের, যে ওটা নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আমার মনে হয় যে ভারতের, পাক ভারত মধ্যে কারোরই নাই। আচ্ছা, আমাদের সবারই জানার একটা আসলে আগ্রহ, সেটা হচ্ছে যে আরব বিশ্ব, এই যে ইসরায়েলের বর্বরতা, নৃশংসতা সবকিছু মিলিয়ে আমরা দেখি আরব বিশ্বের দেশগুলো সেভাবে সোচ্চার না। আরো কেন মূলত আসলে আরব বিশ্ব আসলে কখনোই এক হতে পারেনি। আপনি যদি প্রথম থেকে উমাইয়াদের সাথে আব্বাসীদের দ্বন্দ্ব দেখেন, তারপরে উমাইয়াদের সঙ্গে হাসিমিদের দ্বন্দ্ব দেখেন প্রথম খলিফার খিলাফতের আমলে, এরপরে আব্বাসীয়দের সঙ্গে ফাতিমীয়দের দ্বন্দ্ব দেখেন, আবার আব্বাসীয়দের সঙ্গে যারা স্পেনে একটা রাজত্ব কায়েম করেছিল তাদের দ্বন্দ্ব দেখেন। ইরানে যখন একটা শাহ ডাইনেস্টি চালু হয়েছিল, সে থেকে তাদের এগেইনস্টে আবার একটা খাওরুজম ডাইনেস্টি তৈরি হয়ে গেছিল রাশিয়াতে, যারা ইরান দখল করে নিয়েছিল, এবং অ্যাবাউট 100 years ইট ওয়াজ দ্য বিগেস্ট, মানে যাকে বলা হয় ডাইনেস্টি, এটা মুসলিম। এবং এদের সঙ্গে কিন্তু ওই যাকে বলা হয় চেঙ্গিস খানের যুদ্ধ হয়েছিল, এবং তাদের এই যে খাওরুজমের যে রাজধানী ছিল গুরগাঁও, দ্যাট ওয়াজ দ্য নাম্বার 1 মানে সিটি ইন দ্য ওয়ার্ল্ড। মাটির সঙ্গে মিছিয়ে দিয়েছে এমন চেঙ্গিস খান যে এখন পর্যন্ত পৃথিবী খুঁজে পাচ্ছে না গুরগাঁও কোথায় ছিল। তো এই যে মুসলমানদের মধ্যে যে বিভক্তি, এই বিভক্তি আরবের আবহাওয়া, প্রকৃতি এবং পরিবেশ অনুযায়ী। আরবে যদি ধরেন 3টি জাতিগোষ্ঠী, তারা সভ্যতার সূচনা করেছে, যেটিকে সেমিটিক সভ্যতা বলা হয়, যেটিকে ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়, তো যেটিকে ইরানিয়ান, পার্সিয়ান সংস্কৃতি বলা হয়। একটা হলো পারস্য কেন্দ্রিক একটা সভ্যতা গড়ে উঠেছে দজলা এবং ফুরাত নদীর উপকূলে, সাতিল আরবের উপকূলে, যেখানে ব্যাবিলনীয় সভ্যতা এবং যেটাকে মেসোপটেমিয়া এবং ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। আর একটি সভ্যতা হলো যেটা রোমান সাম্রাজ্যের প্রথম থেকেই নির্ভরতা ছিল হলো সিরিয়াতে। এখন এই 3টি রাষ্ট্র, সিরিয়া, ইরান এবং বাগদাদ, যাদের মধ্যে ঐতিহ্যগতভাবে এই পুরো জাতিকে 1000 বছর ধরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তো পশ্চিমারা এই 3টা জাতিকে
দুর্বল করে ফেলেছে, 3টে রাষ্ট্রকে ভেঙে ফেলেছে। আর যারা কখনোই আরব জাতিকে নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই তাদের কখনো হয়নি, সেই সকল রাষ্ট্র, যেমন ধরুন কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবিয়া, এই সকল রাষ্ট্র যারা ওদের বন্ধু, সমস্ত মধ্যপ্রাচ্যের 90% ধন সম্পদ এখন তাদের হাতে, এবং তাদেরকে নাগরিক জীবন, বিত্ত বিলাস এবং প্রোটেকশনে পশ্চিমারা এমনভাবে করে রেখেছে যে এদের মধ্যে তো রক্তের মধ্যে কখনো যুদ্ধ ছিল না, তো কখনো যুদ্ধ ছিল না। তো যার জন্য এই যে অনৈক্যটা, এটা একটা ঐতিহাসিক, এটা হবে না। এখানে মানে এই জাতিকে, অর্থাৎ এখানে ইরানকে, সিরিয়াকে অথবা বাগদাদকে তারা যদি আবার এই অঞ্চলে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করে, তাদেরকে এই জাতিগুলোকে দখল করে নিতে হবে। একটা সময় দেখা গেল মদিনাতে যে রাজত্বটা হলো, রাজধানীটা হলো, এটা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাখতে পারলেন না। তখন রাজধানী 2 ভাগ হয়ে গেল, একটা চলে গেল কুফাতে আর একটা চলে গেল দামেস্কেতে। তো কুফাতে যে রাজধানীটা চলে গেল, ওটাই পরবর্তীতে আব্বাসীয়রা এসে বাগদাদে নিয়ে আসলো। আর বাগদাদের যে রাজত্বটা নিল, এটাই আবার বার্মিকি পরিবার মানে ইরান এটাকে অ্যাডপ্ট করে দিল। ফলে ইরান ইরাক মিলে পুরো আব্বাসীয় খিলাফতটা সেই সময় কিন্তু তারা চালিয়েছে। তো ওই যখন তারা সেটা চালিয়েছে, তখন মক্কা মদিনা ওখান থেকেই এই পুরো মধ্যপ্রাচ্য তারা শাসন করেছে, আব্বাসীরা শাসন করেছে। আর তার আগে উমাইয়ারা দামেস্ক থেকে শাসন করেছে। কিন্তু দুবাই থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, ইয়ামিন থেকে, লেবানন থেকে, এই অঞ্চল থেকে, এইটা বা জেরুজালেম থেকে কখনো এই মধ্যপ্রাচ্যের শাসন হয়েছে এরকম কোনো সিঙ্গেল নজির নেই। তো কাজেই এটা হবে না, মানে ঐক্য হবে না। এখানে ইরান খুব ভালো করে জানে যে আগামীতে দের ইজ 2 অপশন, মানে তাকে সৌদি আরব, কাতার, বাহরাইন এদের মতো হয়ে থাকতে হবে, অথবা তাদেরকে অতীতে সেই সায়রাসের মতো হতে হবে, দারাইসের মতো হতে হবে, তাদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতো হতে হবে, তাদেরকে আব্বাসীয় খলিফা সেই আল মনসুর বা আবুল আব্বাস সাফা তাদের মতো হতে হবে, ফাতিমা খলিফা আল মুইজের মতো হতে হবে, এরকম বিকল্প। তার মানে আসলে আমরা যদি বলি যে আসলে এই মুহূর্তে বিশ্ব মুসলিমের কি করা উচিত এই গাজাবাজিকে রক্ষা করার জন্য? বিশ্ব মুসলিমের কিছুই করার নেই। বিশ্ব মুসলিমরা কোনো দেশে তো ভালো নেই, মানে পৃথিবীর আপনি বলেন তো কোন দেশের মুসলমানরা ভালো আছে? মধ্যপ্রাচ্যে আমরা দেখতেছি তেল আছে, ডলার আছে, কিন্তু গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। সেখানে সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আমরা বাংলাদেশের যারা মুসলিম, আমরা কি ভালো আছি? পাকিস্তান কি ভালো আছে? সেখানে পাকিস্তানে তো পরমাণু শক্তি আছে। ইরানের মুসলিম তারা কি ভালো আছে? কোথাও নাই তো, মুসলমানদের কোথাও ভালো নাই। এখন ইসলামের যদি আপনি থিওলজি ধরেন, সেটা হলো যে আগে তুমি নিজের ঘর সামলাও। তা আমাদের নিজের ঘরই সামলার নেই, আমরা নুনলামতে পান্তা ঘুরেছি ব্যক্তিগত জীবনে। আমাদের মুসলমানদের মধ্যে অন অ্যাভারেজ দারিদ্রের সংখ্যা বেশি। অন অ্যাভারেজ উই আর পোরেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। যত ধর্মগোষ্ঠী রয়েছে আমাদের মধ্যে, যে অন্য যারা আছে, আমরা সবচেয়ে মানে বেশি গরিব সারা পৃথিবীর। 2 নম্বর হলো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমরা সেখানে পিছিয়ে আছি প্রযুক্তিতে। 3 নম্বর হলো মিলিটারি পাওয়ার আমাদের কোনো মিলিটারি পাওয়ার নেই। 4 নম্বর হলো যে আমরা বন্ধুত্ব করতে পারি নাই, নিজেদের মধ্যে করতে পারি, উন্নতি করতে পারি না। তো এখন আমি তো ঘরই সামলাতে পারতেছি না, আমি সেখানে অন্য একটা দেশে গিয়ে আক্রমণ করে খালিদ বিন ওয়ালিদ হয়ে যাব, সেখানে কবিতে লেখা যায়, অসম্ভব। সেটাই। কিন্তু আমরা দেখি যে পশ্চিমারা খুবই মানবিকতা দেখায়, যেখানে জাতিসংঘ আছে। এই গাজা উপত্যকায় যে ক্রমাগত ইসরায়েলি বর্বরতা আক্রমণ চলছে, সেক্ষেত্রে আমরা দেখি পশ্চিমারা একদমই নিশ্চুপ। খুব জাতিসংঘ মাঝে মাঝে কিছু বিবৃতি দেয়, এর বাইরে কিছু করে না। কিন্তু এইটা কেন হচ্ছে আসলে? না, পশ্চিমারা এটা কেন করতে যাবে? পশ্চিমারা এটা কোনো করতে যাবে বিকজ আমরা বাংলাদেশে বসে এখানে যেভাবে আমরা যাকে বলা হয়, এই যে আপনি আমি টকশো করছি, আমরা দোয়া করছি, মসজিদে মোনাজাত হচ্ছে, কিন্তু এজ এ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি করছে? কিছু তো করছেন। গাজার মুসলমানদের জন্য রাষ্ট্রীয় হয়তো হচ্ছে না, কিছুই হচ্ছে। তদ্রুপ পশ্চিমা সমাজে গিয়ে দেখেন এই বর্বরতা নিয়ে আমেরিকাতে বিক্ষোভ হচ্ছে, ইংল্যান্ডে বিক্ষোভ হচ্ছে। সেখানে যে আপনার আমার মতো যারা সাধারণ মানুষ, ওখানে এমনকি ইহুদিরা, এই যে ওখানে যা কিছু হচ্ছে জেরুজালেমে, ইসরায়েলের জেরুজালেমে বড় বড় বিক্ষোভ হচ্ছে, 10,000 20,000। জেরুজালেমের মতো শহরে বা আপনি তেল আবিবের মতো শহরে 10,000 20,000 লোক এই গাজার পক্ষে মিছিল করতেছে, এটা তো চারটিখানি কথা না। কিন্তু রাষ্ট্র রেসপন্ড করছে না, মানুষ রেসপন্ড করছে সারা দুনিয়াতে। আমরা যেভাবে রেসপন্ড করছি ওদের রেসপন্ড করছি। কিন্তু এখানে হয় কি, বিশ্ব পরাশক্তি এই বিষয়টা নিয়ে তো আগেই বললাম যে এটা একটা কৌশলগত এমন একটা এলাকা, এখানে যদি গাজার
প্রতি ইঞ্চি মাটিকে সমুদ্রে মিশিয়ে দিতে হয়। এটাও পশ্চিমা দুনিয়া তাদের রাজনৈতিক স্বার্থে দ্বারা সেটা করবে, রাষ্ট্রশক্তি করবে। কিন্তু আমরা যারা মানুষ রয়েছি, পশ্চিমে তো মানুষ রয়েছেন, তারা তাদের দায়িত্ব যার যার জায়গা থেকে কিন্তু আমরা করে যাচ্ছি। আচ্ছা, ইরান ইসরায়েল নিয়ে শেষ একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে গেল 2 মাস আগে যখন যুদ্ধ হচ্ছিল তখন বাংলাদেশের আপামর মানুষ বলছিলেন যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তবে ইসরায়েল আক্রমণ করার সাহস পেত না। আপনি কি মনে করেন যে আসলে কি তাই, যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তবে ইসরায়েল এতদূর সাহস পেত না? নট লাইক দ্যাট। এখন দুটো পারমাণবিক শক্তিধর, রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের সাথে, সেই ইউক্রেনকে সরাসরি আক্রমণ চালাচ্ছে রাশিয়া, আর সেখানে সমস্ত পশ্চিমা দুনিয়া, এভরিবডি যাদের পরমাণু শক্তি রয়েছে, তো সেখানে আক্রমণ হচ্ছে না, হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, তারা কি যুদ্ধ করলো না? তারা তো যুদ্ধ করেছে। পাকিস্তান আক্রমণ করেছে, ভারত আক্রমণ করেছে। চীন পরমাণু শক্তিধর, ভারত পরমাণু শক্তিধর, তাদের মধ্যে কি যুদ্ধ হয়নি? তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই অনেকগুলো যুদ্ধ হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। তো সেখানে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো তারা তো ওই পরমাণু বোমা ফাটাই ফেলবো, এটা করবো, এই কারণে তাদের যুদ্ধ বন্ধ হয়? কখনো বন্ধ হয়। তো যার জন্য ইরান মানে যদি একেবারে পরমাণু শক্তিতে আমেরিকার সমপর্যায়েরও হয়ে যায়, তবুও এই মানে ইরানকে কেউ আক্রমণ করবে না, নট লাইক দ্যাট। এটা চলতে থাকবে, একের পিছু না পারলেও ইরানের উপর গেরিলা আক্রমণ চালাবে। আমরা শেষ প্রশ্ন করি ইরানের ব্যাপারে। আমরা দেখেছি যে ফিলিস্তিনের ব্যাপারে ইরান সোচ্চার, এবং আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সেটা নিয়েও তারা বেশ উদ্বেগ জানিয়েছে এবং তারা সোচ্চার। আমরা বরাবরই দেখি যে আসলে বিশ্ব মানবতার জন্য ইরান কিন্তু সবসময় কাজ করছে আর কি। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, ইরানের যে মানবিকতা, মানবিক বোধটা? আমার আসলে বাংলাদেশে তারা সত্যিকার অর্থে কি করছে ফাইন্যান্সিয়ালি আমি এটা জানি না, তবে তাদের একটা কালচারাল সেন্টার আছে। তো সেই কালচারাল সেন্টারে অন্য যে কোনো কালচারাল সেন্টারের সাথে তাদের অ্যাক্টিভিটিস আমি কোনো অংশে কম দেখি না। এখানে জার্মান কালচারাল সেন্টার আছে, ইন্ডিয়ান কালচারাল সেন্টার আছে, আমেরিকান কালচারাল সেন্টার আছে, তো ইরানিয়ান একটা কালচারাল সেন্টার, তাদের একটা কালচারাল রেভলিউশন আমাদের মধ্যে রাখতে চায়। যে একটা সময় তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের দেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী যেত। তাদের এই যে আপনাদের একটা রেডিও আছে, তেহরান রেডিও বাংলা, তো বাংলাদেশের প্রতি তাদের যদি একটা কন্ট্রিবিউশন না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে এরকম একটা রেডিও ইউনিট তারা চালু রাখতো না। একটা সময় ইরান যখন তেল সম্পদ আবিষ্কৃত হলো বাংলাদেশে, ইরাকি ইরানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে চাকরি বাকরি করতো। তো যারা সে চাকরি বাকরি করতেন, কেউ তো এসে বাংলাদেশে বলেনি যে ইরান খারাপ। তারা বরং সৌদি আরব বা অন্যান্য যে সকল দেশ আছে তাদের মনে বলেছে যে ইরান ফ্যামিলিয়ার, রেসপেক্টেড, শিক্ষিত একটা সম্প্রদায়। তো এখন তারা অনেক কিছু করতে চায়, এবার তাদের তো নিজেদেরই টাকা নাই, নিজেদেরই সমস্যা, দীর্ঘদিন ধরে স্যাংশনের মধ্যে আছে, নিজেদেরই সমস্যা। ফলে তাদের যে মানবিকতা বোধ, এখন তারা রোহিঙ্গাদের জন্য কি করবে? রোহিঙ্গাদের তো এখন বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গা, এককতে খাওয়াতে কত টাকা লাগে? এখন ইরান এই টাকা দিবে কোত্থেকে? তারা সে দিতে পারো, তারা যদি বলে না ঠিক আছে রোহিঙ্গাদের যে ডিজেল জেনারেটর চালানোর জন্য আমি তেল পাঠাবো, তাও তো সে পাঠাতে পারবে না। তো যার জন্য তারা যে কালচারের মানুষ এবং তাদের ভিতরে যে চিন্তা চেতনা, এটা ইতিহাস প্রমাণিত, যেটা আমি আগেই বললাম। তাদের মানবিকতা নিয়ে, তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে, তাদের আভিজাত্য নিয়ে, কোন আমি তো বললাম যে একটা মানুষের আর্ট অ্যান্ড কালচারে, তাদের যে চিত্রকলা, তাদের যে রাজনীতি, তাদের যে আর্মস অ্যামুনেশন, তাদের যে ইনোভেশন, তাদের যে কার্পেট, তাদের যে পোশাক, তাদের যে বাগান, বর্ষার ফুলের বাগান, এসব পৃথিবীর আর কোনো কিছু তুলনা করা যায় না। তো এখন সুযোগ সুবিধা হলে তাদেরকে হাতে যদি পর্যাপ্ত রাষ্ট্র ক্ষমতা থাকে, আগামীতে তারা যদি মিলিটারিলি ভালো করতে পারে, ফাইন্যান্সিয়ালি ভালো করতে পারে, আমি মনে করি পশ্চিমারা যে মানবিকতার জয়গান করছে, সভ্যতার যে জয়গান করছে, এটা ইরান আরো ভালো করে করতে পারবে। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমরা বাংলাদেশের রাজনীতি একটু আলোচনা করতে চাই। প্রথমেই আসলে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেটি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন যে আসলে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনি আসলে কি মনে করেন যে আসলে? এখান থেকে বলছি যে নির্বাচন যদি হওয়ার সম্ভাবনা খুব অল্প, নাই বলতে গেলেই চলে, তবুও বলা যায় না যদি নির্বাচন হয় তাহলে এটাকে আপনি বলতে পারেন বিপদ। আর নির্বাচন যদি না হয় তাহলে এটা হবে বিপদ, আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে হবে মহাবিপদ। মানে নির্বাচন না হলে
সতর্ক সংকেত 5, আর যদি হয়ে যায় তাহলে এটা মহা সতর্ক সংকেত 9 বা 10, মহাবিপদ সংকেত। এরকম অবস্থা চলে গেছে ডিউ টু আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বেকার সমস্যা, দারিদ্রতা। আজকে আজকে আপনার এখানে পডকাস্ট করছি। আজকের প্রথমবারের খবর হলো গত 2 বছরে দারিদ্রতাটা বেড়ে 28% চলে আসছে। 28% দারিদ্রতা মিনস ইটস এ ফ্যামিন, মানে দুর্ভিক্ষের আলামত, দুর্ভিক্ষের আলামত। এই পর্যায়ে দেশটা চলে গেছে। তো এখানে আসলে নির্বাচন হওয়া, মারামারি কাটাকাটি করা, একটা স্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়া, এটা সত্যিকার অর্থে একটা দুরাশা। এরকম অবস্থা যখন পড়ে তখন এখানে অনেকগুলো বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। তো আমরা আসলে সেই দিকে হয়তো এগোচ্ছি। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এবং এরপর 1 বছর পার হলো। আপনি এই গত 1 বছর কি আপনি কিভাবে দেখছেন, বা এই 1 বছর কি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম 6 মাস তো আমরা খুব আনন্দে কাটিয়েছি যে শেখ হাসিনা গেছে। আমাদের খুশিতে খেয়ালই ছিল না যে আমাদের শরীর থেকে কাপড় খুলে পড়ছে, প্যান্ট খুলে পড়ছে। আমরা এখন 1 বছর পরে দেখতেছি খালি জাঙ্গিয়া ছাড়া কিছুই নাই আর কি। তো প্রথম 6 মাস খুব আনন্দে আমরা কাটিয়েছি। এখন 6 মাস পরে যখন আমরা দেখছি যে আনন্দে আমরা কাপড় খুলে তো, যখন আমরা কাপড় খুঁজতেছি কিভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা যায়, এর বাইরে আর কোনো কথা নাই। অনেকেই বলেন যে দেশে চাঁদাবাজি এবং সংকট বেশি বেড়েছে, এর দায় আসলে কার? মূলত আমাদের সবার দায়। সমাজ সচেতন নই, মানুষ নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছে, সাহস হারিয়ে ফেলেছে। যারা চাঁদাবাজি করছে তারা থেকে অল্প না। আমাদের যে সামাজিক বন্ধন, আমরা তো দাঁড়াতে পারছি না। সমাজে 5 জন চাঁদাবাজ আসছে, ওই এলাকাতে দেখা যাচ্ছে 500 লোক বসবাস করে। রাস্তায় দাঁড়ালে চাঁদাবাজ আসবে না, কিন্তু কেউ তো বের হয়ে আসছে না। আমাদের এলাকাতে একটা মাও হচ্ছিল রাত্রি 12টার সময়। তো আমি দেখলাম যে আমাদের রাস্তার প্রত্যেকটা লোক লাইট জ্বালিয়ে একটা বাসায় আক্রমণ হচ্ছে, 4-5টা ছেলেকে ধরে নেওয়ার জন্য 20-25টা ছেলে আক্রমণ করছে, কিন্তু কেউ কথা বলছে না। তা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ট্রিপল 9-এ ফোন করলাম। ফোন করার পর 15 মিনিটের মধ্যে পুলিশ চলে আসলো। মপ নষ্ট হলো, ওদেরকে ধরে নিয়ে গেল, ওই যারা এগুলো তাদেরকে উদ্ধার করলো। এভাবে আসলে কেউ ফোন করছে না। ওই ঘটনাটা প্রায় 2 ঘন্টা যাবত এরকম চলছে। তো 2 ঘন্টার মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে আমি জাগলাম, এই 2 ঘন্টাতে কেউ ফোন করেনি। তো 2 ঘন্টা পরে আমি উঠে ফোন করার পর 15 মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল। এখন তো কেউ বিদ্রোহ করছে না, কেউ অন্যায়কে রিগ্রেট করছে না, সবাই অন্যায়ের কাছে অবনত হচ্ছে, নিজের সম্মান বাঁচাতে চাচ্ছে। তো নিজের সম্মান আসলে সবার সম্মান যদি না বাঁচে, নিজের সম্মান কিন্তু আসলে বাঁচানো যায় না। তো এই কারণে কি হলো, আলটিমেটলি বিপদটা সবার উপর ইন জেনারেল না আসা পর্যন্ত আমরা রুখে দেওয়া হবে। সবাই যখন দেখবো যে না, বিপদ আমাদের সবার উপরে এসেছে, এখন যাদের উপর আসছে তারা কান্নাকাটি করছে, আর যাদের উপর আসছে না তারা আফসোস করছে। আর কিছু একটা শ্রেণীর দুর্বল চিত্তের লোক, তারা যে ভালো হচ্ছে, বেশি বাড়াবাড়ি করতে গেছে, কথা বলতে এসে গেছে, ওখানে জড়াতে গেছে, ওরা মারামারি করতেছে, তোমার ওখানে গিয়ে যাওয়ার দরকারটা কি? অনেক করবে দেখা গেল একটু বয়স্ক মানুষ বা একটু ভদ্রলোক মানুষ রাস্তায় মব হচ্ছে, তার বিবিকে সাড়া দিচ্ছে, সে গিয়ে বাধা দিতে গেল, দেখে গেল একটা ইয়াং ছেলে ঘুষিতে তার নাক ফাটাই দিচ্ছে। সে বাড়িতে গেল, তার স্ত্রী, পরিবার, পরিজন কেউ প্রশংসা করলো না। সবাই বললো যে তোমাকে তো দায় ঠেকছে কে, তুমি বুড়া মানুষ, তুমি ওখানে গেছো, তুমি পোলাপনের সাথে মারামারি করতে গেছো। কারণ যদি এমন হতো যে পরিবারের সব লোক তাকে সাপোর্ট করছে যে না, তুমি আমার স্বামী, তুমি আমার সন্তান, তুমি আমার পিতা, ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং, আমি ওইরকম করতাম, চলো আমরা সবাই মিলে একসাথে যাই এবং প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এটা প্রতিবাদ করে আসি, এরকম কোনো পরিবারটা তৈরি হচ্ছে না। বরং ওই পরিবারের সবাই গোপন করার চেষ্টা করছে, তার পরিবারের কর্তাকে যে নাক ফাটাই দিচ্ছে এই লজ্জায় তারা মরে যাচ্ছে। মনে হচ্ছে যে তাড়াতাড়ি এই ঘটনা ঘটার আগে যদি আমাদের কিছু ইঁদুরের বিষ দিতে, আমরা সেটা খেয়ে মরে যেতাম। তো এই হয়ে গেছে কালচার। তো সেই কালচারে মানে চাঁদাবাজি বাড়বে না তো কি করবে? চাঁদাবাজি বাড়বে। দেশের অনেক মানুষ আসলে মানে সংকটে ভোগে বা আশঙ্কা তাদের যে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা কিংবা নিরপেক্ষ হবে কিনা, আপনার কি মনে হয় একজন রাজনীতি বিশ্লেষণ হিসেবে? মানে আগামী 4-5 বছরের লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, না এটা সুন্দর মোটামুটি হওয়ার মতো কোনো রকম একটা উপকরণ, একটা সিঙ্গেল উপকরণ নয়। সামনে এটা নির্বাচন হয়, তো শেখ হাসিনার যে সর্বশেষ নির্বাচন হয়েছে আমি নির্বাচন, ওই নির্বাচনটার 100 গুণ খারাপ একটা নির্বাচন হবে, এর বাইরে অন্য কোনো কিছু আমি দেখছি। আচ্ছা, শেষ প্রশ্ন করি, সেটি হচ্ছে অনেকে বলেন শেখ হাসিনা ফিরবে, কবে ফিরবে, কিভাবে ফিরতে পারে? রাজনীতি বিশ্লেষণ কি বলে বা ইতিহাস কি বলে? ইতিহাস বলে তিনি ফিরবেন না, রাজনৈতিক বিশ্লেষণ বলে তিনি ফিরবেন। কিন্তু আমরা যদি দেখি ফিলিপাইনের যেমন যে ফিলিপাইনে না, ইরানের কথাই চিন্তা করি। ইরানে যখন মোসাদ্দেক সরকার
ক্ষমতায় আসলো, সেই সরকারকে সামরিক অভ্যুত্থানে আবার উৎখাত করে রেজা শাহ পাহলভিকে ইরান ফিরিয়ে দিয়ে গেল 1953 সনে। আবার সেটা একেবারে 79 সন পর্যন্ত চলতে থাকলো দ্বিতীয় দফাতে। এখানে হতে পারে বাংলাদেশে, সেক্ষেত্রে ওটা কোনো রাজনীতির বিশ্লেষণে হিসাবে পায় না। ভারত যদি এখানে সার্জিক্যাল স্ট্রাইক করে, অর্থাৎ রেজা শাহ পাহলভিকে যেভাবে ইরানে আমেরিকায় ফেরত পাঠিয়েছিল, ওইভাবে যদি ভারত এখানে কোনো কিছু ইন্টারভেনশন করতে চায়, তাহলে সেখানে ফিরতে পারে। ওটা তো রাজনীতি হিসাবের মধ্যে পড়ে, ইটস নট এ পলিটিক্স, ইটস এ ইন্টারভেনশন। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত।